কারণ একটা ছোট্ট অনুষ্ঠান আছে, এটা করে নিলে তোমাদের একটা ছবিতেও সুবিধা হবে। নমস্কার। আজকে ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের স্টেট কমিটি আজকে ঘোষণা হয়েছে এবং আমাদের সর্বভারতীয় সভানেত্রী সম্মানীয় মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় তাদের অনুমোদন ক্রমে আজকে ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেসের নতুন সভাপতি নিযুক্ত হয়েছেন সম্মানীয় সুবল ভৌমিক মহাশয়। সুবল ভৌমিক মহাশয় আমাদের এখানে আজ উপস্থিত আছেন। আমি প্রথমেই তাকে উত্তরীয় পড়িয়ে আমরা সংবর্ধনা দেব অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। এবার তোমাদের ছবি তোলা হলো, বাকিটা আমার প্রেস স্টার্ট করে দেবেন। প্রদেশ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যিনি আমাদের এই রাজ্যে শুরু থেকে আমাদের পাশে থেকে সুখে দুঃখে সব সময় থেকে তৃণমূল কংগ্রেসকে ত্রিপুরায় প্রতিষ্ঠা করার লক্ষ্যে যিনি দায়িত্ব নিয়ে এসছেন এবং আজকে আমাদের মাননীয় আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের যুব আইকন অভিষেক বন্দ্যোপাধ্যায়, যাকে ত্রিপুরার ইনচার্জ করে দায়িত্বপ্রাপ্ত যিনি আগামী দিনে আমাদের পথ দেখাবেন, আমি একটা ছোট্ট উত্তরীয়ের মাধ্যমে ওনাকে ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আপনাকে উদ্দেশ্য ছিল দেওয়ার, ঠিক আছে। শুরু যদি স্টিল ফটো যাদের তোলার আছে তুলে নিই, আমি তাদের স্টার্ট করে দেবো প্রেস কনফারেন্সটা। তাহলে জায়গাটা হালকা হবে কিছু নাকি? আজকে এখানে যারা উপস্থিত হয়েছেন, আমার প্রিয় সাংবাদিক বন্ধুরা যারা রয়েছেন এবং উপস্থিত কয়েকজন আমাদের আজকে স্টেট কমিটির যে নবনিযুক্ত যে আধিকারিক যারা, তাদের কয়েকজনকে আমরা শুধু এখানে ডেকেছি, কারণ এই জায়গা অত্যন্ত ছোট, সবাইকে হয়তো টাকা সম্ভব হয়নি, তাই আমরা আর একটা প্রোগ্রাম আছে সেটা করব। তার আগে আমি একটা কথা বলবো যে আমি আপনাদের সবাইকে যারা এসছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা জানাই। আর আমাদের প্রদেশ তৃণমূল কংগ্রেস ত্রিপুরার বুকে তাদের পথ চলা শুরু করেছে বিগত দিন থেকে। আমরা এর আগে স্টিয়ারিং কমিটি তৈরি করেছিলাম, আজকে আমরা ফুল ফ্লেজেড স্টেট কমিটি ত্রিপুরার মানুষের উদ্দেশ্যে তারা কাজ করবে। এবং দেখুন, আমরা যেটা বারবার বলি, মমতা বন্দ্যোপাধ্যায় যেটা চান যে মানুষের জন্য উন্নয়ন করতে, তিনি তার বলতে পারেন তার নিজের জীবনের ঝুঁকি নিয়ে তিনি রাজনীতি করেছেন, দীর্ঘ 34 বছরের বাম অপশাসন ঘটিয়েছেন এবং বাংলার বুকে একটা ইতিহাস তৈরি করেছেন এই বাম অপশাসনকে হারিয়ে একটা উন্নয়নের মাধ্যমে। এবং যে কারণে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলায় তৃতীয়বার তার মামাটি মানুষের সরকার প্রতিষ্ঠিত করতে পেরেছেন। ঠিক সেই রকম মমতা বন্দ্যোপাধ্যায় মনে করেন যে ত্রিপুরা এবং বাংলা এই দুটো এমন একটা রাজ্য, যে রাজ্যে ভাষায় বলুন, সংস্কৃতিতে বলুন, ঐতিহ্য, কৃষ্টি সব রকম ধরনের মিল রয়েছে। মাননীয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর আগে ত্রিপুরার মাটিতে এসে বলে গেছিল যে ত্রিপুরা রাজ্যের মানুষদের জন্য আমিও চাই যে বাংলায় যেভাবে কাজ হচ্ছে, উন্নয়ন হচ্ছে, ঠিক সেইভাবে ত্রিপুরার মানুষও যেন সেই উন্নয়নের ছোঁয়া পান। তাই সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শকে সামনে রেখে ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেস এগিয়ে চলছে। এবং এটুকু আপনারা জানেন, আমি এখনো বলছি যে ত্রিপুরার মাটি এমনই একটা মাটি, এমনই একটা দুর্জয় ঘাঁটি।
আজকে প্রচুর শিক্ষিত মানুষ এখানে বসবাস করেন, সংস্কৃতিবান মানুষ রয়েছে, বহু ভাষা সম্প্রদায়ের মানুষ রয়েছে, বহু জাতি জনজাতি সহ সংখ্যালঘু সহ বহু ধরনের মানুষ এখানে বাস করেন। ঠিক বাংলায় যেভাবে বসবাস করেন তারা, ত্রিপুরাতেও তারা বসবাস করেন। এবং ত্রিপুরা এমন একটা রাজ্য, যে রাজ্য আজকে বলতে পারেন প্রাকৃতিক সম্পদে, মানব সম্পদে অত্যন্ত সমৃদ্ধশীল একটা রাজ্য। কিন্তু আমরা অত্যন্ত দুঃখিত যে বিগত দিনে বাম অপশাসনে আর বর্তমানে 4 বছরের উপরে ভারতীয় জনতা পার্টির অপশাসন বলবো না, তাদের শোষণে মানুষ আজ নির্যাতিত, মানুষ আজ নিপীড়িত, মানুষ আজ বঞ্চিত, মানুষ আজ অবহেলিত। আমরা একটা বার্তা দিতে চাই যে আজকে থেকে ভারতীয় জনতা পার্টির সরকার যারা ত্রিপুরায় রয়েছেন, জেনে রেখে দিন, আজ থেকে আপনাদের শেষের শুরু হলো। আগামী দিনে এই ত্রিপুরায় তৃণমূল কংগ্রেস মানুষের স্বার্থে এখানেও মামাটি মানুষের সরকার প্রতিষ্ঠা করবে এবং তার জন্য আমাদের এই কমিটি নিশ্চিতভাবে আগামী দিনে রাজ্যের বিভিন্ন স্তরে পৌঁছে মানুষের জন্য কাজ করবে। আজকে বলুন তো, বাম অপশাসনের পরে এই 4 বছরের বেশি হয়ে গেছে ভারতীয় জনতা পার্টি আজকে রাজ্যের মানুষকে কি দিয়েছে? এত মানব সম্পদ রয়েছে, প্রাকৃতিক সম্পদ রয়েছে। আজকে এখানে উন্নয়ন একটা অন্য পর্যায়ে যাওয়ার ছিল, পর্যটন একটা কোন জায়গায় যাওয়ার ছিল, কিন্তু আজকে সব তছনছ হয়ে গেছে, কারণ এরা মানুষের জন্য কাজ করতে পারে। আজকে আমরা কি দেখছি এখানে, আমাদের ভাবতে অবাক লাগে। শিক্ষায় কি অবস্থা দেখুন, এখনো 10,323 জন শিক্ষক তারা আজ প্রায় মৃত্যু মুখে। এই সরকার আসার সময় যা যা প্রতিশ্রুতি দিয়েছিল, তারা যে বলেছিল যে আমরা কেন্দ্রীয় হারে আমরা এখানে সমহারে ডিএ সহ বেতন দেবো, আজকে দিতে পারে। যা যা প্রতিশ্রুতি দিয়েছিল ভারতীয় জনতা পার্টি সরকারে আসার আগে, একটাও প্রতিশ্রুতি পূরণ হয়নি। আজকে বেকার যুবকরা হতাশ হয়ে ঘুরে বেড়াচ্ছে, বেকার যুবকদের কর্মসংস্থানের কোথাও কোনো ব্যবস্থা নেই। আজকে আমার ভাবতে অবাক লাগে, আমার হাসিও পায়। মাননীয় মুখ্যমন্ত্রী বিপ্লব দেব মহাশয় তিনি বলেছিলেন নেশা মুক্তি ত্রিপুরা করবেন, আর আমরা দেখছি আজকে নেশা মুক্তি নয়, একটা নেশা যুক্ত ত্রিপুরা তৈরি হয়েছে। এখানে প্রত্যেক কটা মুহূর্তে মাদক কারবারের রমরমা হচ্ছে, আর যুব সমাজ কোথাও কোনো দিশা পাচ্ছে না, তারা এর মধ্যে জড়িয়ে যাচ্ছে। স্বাস্থ্যের কি বেহাল অবস্থা আপনারা দেখুন। সরকারি হসপিটাল সেটা রয়েছে, সেখানে তার কোনো পরিকাঠামো নেই। আজকে ত্রিপুরার মানুষদের আজকে পশ্চিমবঙ্গ সহ অন্যান্য জায়গায় যেতে হচ্ছে তাদের চিকিৎসার জন্য। এই জিনিসটা তো কেউ ভাবেনি কোনো। আজকে এখানে একটা শিল্প নেই, দুর্নীতি এমন একটা জায়গায় পৌঁছে গেছে, আপনারা ভাবলেন নিশ্চিতভাবে কদিন আগেই আপনারা দেখেছেন মানরেগার কাজ নিয়ে কি দুর্নীতি হয়েছে। 231 কোটি টাকারও বেশি ত্রিপুরা রাজ্য জুড়ে শ্রমিকদের, অর্থাৎ শ্রমিকদের যে ন্যায্য পাওনা সেই টাকা পর্যন্ত দিতে পারেনি, তাতেও দুর্নীতিতে জড়িয়েছে এই সরকার। এই সরকারের রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি রয়েছে। সড়কের কি অবস্থা, রাজ্য সড়কগুলোর দেখুন বেহাল অবস্থা হয়ে রয়েছে। আজকে যেদিকেই আপনারা তাকান প্রত্যেক মানুষ আজকে হতাশাগ্রস্ত হয়েছে। এবং সব থেকে বড় কথা, আজকে রাজ্যে কোনো কোথাও মানুষ স্বাধীনভাবে কথা বলতে পারছে না। আজকে গণতন্ত্র বিপন্ন। মানে আমি যখন কলকাতা থেকে বিমান ধরে আগরতলায় আসছিলাম, কয়েকদিন আগের ঘটনা, যে কয়েকজন যাত্রী আমার সামনে ছিলেন, মানে তারা পর্যন্ত বলছেন যে সাহস করে বলতে পারছি না, কিন্তু আপনাকে এখানে পেয়ে বলছি যে কত তাড়াতাড়ি এই সরকারটা চলে যায় তত তাড়াতাড়ি এই রাজ্যের মঙ্গল। এইরকম একটা জায়গায় এসছে। আজকে শিক্ষাক্ষেত্রে বেসরকারীকরণ দেখতে পাচ্ছি, রাজ্যে অপশাসন চলছে, এবং যে গুরুত্বপূর্ণ যে হীরা সরকার, সেই হীরা সরকার কোথায়, তার উন্নয়ন কোথায়, আমরা কোনো জায়গায় দেখতে পাচ্ছি না। আজকে বিভিন্ন যে জনজাতিরা রয়েছেন, উপজাতিরা যারা রয়েছেন, তাদের জন্য উন্নয়নের কোথাও কোনো রূপরেখা নেই। সবাইকে নিয়ে একসাথে চলার যে পরিকল্পনা, সেই পরিকল্পনা এই সরকারের মধ্যে লক্ষ্য করা যাচ্ছে না। কিন্তু কি লক্ষ্য করছি আমরা? প্রত্যেক কটা মুহূর্ত শুধুমাত্র নিজেদের কিছু গুন্ডা বাহিনী তৈরি করা, কিছু মস্তান বাহিনী তৈরি করা,
কিছু লুম্পেন বাহিনী তৈরি করা, এবং আজকে শাসন ব্যবস্থা তাদের হাতে চলে গেছে। আজকে এখানে গণতন্ত্র বিপন্ন। বিগত নির্বাচনে দেখেছি, আমরা ধন্যবাদ দেবো ত্রিপুরার মানুষদের যে বিগত নির্বাচনে আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশন সহ যেখানে নির্বাচন হয়েছে সেখানে আমরা প্রাইমারি অপোজিশনের ভূমিকা অর্থাৎ প্রধান বিরোধী দলের ভূমিকা আমরা এসেছি। মানুষ আমাদের উপরে ভরসা রেখেছেন এবং মানুষও চান যেভাবে এখানে এই সরকার চলছে, মানুষও চাইছেন এই অপশাসন থেকে মুক্তি লাভ করতে। মানুষ চাইছেন যে দুয়ারে এখানে গুন্ডারাজ নয়। আজকে বিজেপি সরকারের আমলে ত্রিপুরায় দুয়ারে দুয়ারে গুন্ডারাজ চলছে, আর মানুষ চাইছেন এখানে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলায় যেমন করেছেন ঠিক ত্রিপুরার বুকেও যাতে দুয়ারে দুয়ারে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার হাজির হন। আজকে ত্রিপুরার মানুষ সেটা চাইছেন। তাই সেই ত্রিপুরার মানুষদেরকে সাথে নিয়ে আমরা জানি এখানে অনেক রকম প্রতিবন্ধকতা আছে। আমাদের কর্মীদের মনোবল ভেঙে দেওয়ার জন্য তাদের বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হয়, আমাদের এখানে প্রোগ্রাম করতে দেওয়া হয় না, অনুমতি দেওয়া হয় না, আমাদের বিভিন্ন নেতা নেত্রীদের উপরে আক্রমণ করা হয়। এখানে উপস্থিত আছেন আমাদের কোর কমিটির সদস্য মামুন খান, কিভাবে তাকে মারা হয়েছে দেখেছেন। আমাদের প্রথম এখানে আপনারা জানেন তৃণমূল কংগ্রেস করার অপরাধে আমাদের মুজিবদাকে হত্যা পর্যন্ত করা হয়েছে, কত রক্ত বইয়ে দেওয়া হয়েছে। কিন্তু তৃণমূল কংগ্রেস, আমরা যদিও মনে করি অহিংস আন্দোলনে আমরা বিশ্বাসী, কিন্তু আমরা আপনারা বিগত দিনেও দেখেছেন যে বিভিন্ন রাজ্যে বিশেষ করে বাংলায় কত রক্তপাত হয়েছে। তৃণমূল কংগ্রেসের উপরে প্রচুর আঘাত এসছে, কিন্তু তৃণমূল কংগ্রেসকে যত আঘাত করা হয় তত তৃণমূল কংগ্রেস শক্তিশালী হয়। তাই যতই গুন্ডারা আসুক, যতই বাইক বাহিনী আসুক, যতই আমাদের কর্মীদের উপরে অত্যাচার হোক, যতই আমাদের মনোবল ভেঙে ফেলা হোক, তৃণমূল কংগ্রেস এই রাজ্যে সুশৃঙ্খলতা নিয়ে আসবে। আইন শৃঙ্খলা যাতে ঠিক মতো হয়, গণতন্ত্র যাতে ঠিক মতো এখানে প্রতিষ্ঠিত হয়, মানুষের যাতে অধিকার প্রতিষ্ঠিত হয়, মানুষ যাতে স্বাধীনভাবে কথা বলতে পারে, বেকাররা যাতে চাকরি পায়, শিক্ষাক্ষেত্রে যাতে নৈরাজ্য দূর হয়, স্বাস্থ্য থেকে শুরু করে সড়ক থেকে শুরু করে সমস্ত জায়গায় যেভাবে পশ্চিমবঙ্গে চলছে, একের পর এক উন্নয়ন চলছে, একের পর এক সামাজিক প্রকল্প চলছে, সেই সমস্ত প্রকল্পের মাধ্যমে যাতে ত্রিপুরাবাসীকেও আমরা একটা সুন্দর সরকার উপহার দিতে পারি, তার জন্য নিশ্চিতভাবে আমাদের আজকে থেকে আরো নতুন করে আমরা লড়াই শুরু করলাম। আমরা আগামী দিনে আমাদের নতুন স্টেট কমিটির আমাদের মিটিং ডেকেছি আমরা একটা, তারপরে জেলায় জেলায় বিভিন্ন জায়গায় জেলা কমিটি তৈরি করব, তারপরে আমরা ব্লক কমিটি তৈরি করব। আমাদের যারা কোর কমিটির সদস্য আছে তারা প্রত্যেক কটা জেলায় জেলায় গিয়ে কিভাবে আরো সুন্দর করে আমরা আমাদের সংগঠনের জাল বিস্তার করতে পারি। এবং আমি আবার বলছি যে এখানে জেনে রেখে নিন, আগামী দিনে আমাদের এখানে একটা নতুন পার্টি অফিস আমরা খুব শীঘ্রই আমরা এখানে তৈরি করতে চলেছি, এবং সার্বিকভাবে একটা রাজনৈতিক দল যেভাবে মানুষের জন্য পাশে থেকে আন্দোলন করে তৃণমূল কংগ্রেস, ঠিক সেইভাবে একটা সত্যিকারের যে বিকল্প আগামী দিনে, সেই বিকল্প ত্রিপুরার মানুষ নিশ্চিতভাবে দেখতে পাবে। তাই আমি এখানে যারা এসেছেন আপনারাও বিগত দিনে অনেক সাহায্য সহযোগিতা করেছেন, আমরা আশা করি যে নিশ্চিতভাবে আপনারা আগামী দিনেও সেই সাহায্য সহযোগিতা করবেন, এবং আমরা মানুষের জন্য কাজ করছি। ত্রিপুরার মানুষের উন্নয়নটা আমাদের একমাত্র লক্ষ্য, এই লক্ষ্যে আমরা এগিয়ে যাচ্ছি। সুতরাং আমি আর বেশি কিছু বলবো না। এরপরে আমাদের নবনিযুক্ত যিনি স্টেটের সভাপতি তিনি আছেন, আর আমাদের এখানে যারা কোর কমিটির কয়েকজন সদস্য, আমাদের ভাইস প্রেসিডেন্ট কয়েকজন, জেনারেল সেক্রেটারি কয়েকজনকে ডাকা হয়েছে, ফ্রন্টাল অর্গানাইজেশনের কয়েকজনকে ডাকা হয়েছে, আমরা তাদের সংবর্ধনা দেব। এবং আগামী দিনে ত্রিপুরায় আমাদের পথ চলা শুরু হলো। জয় হিন্দ, জয় ত্রিপুরা। আগে কি ওদের এগুলো দিয়ে দেবো? ধন্যবাদ রাজীব দাকে। আমি আজকে আমাদের প্রদেশ তৃণমূল কংগ্রেস সহ বিভিন্ন শাখা সংগঠনগুলো, আমাদের সর্বভারতীয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি প্রতিনিয়ত ত্রিপুরার খোঁজখবর রাখেন, যিনি আজকের এই যে দেশে সংকট চলছে, দেশের অর্থনৈতিক সংকট চলছে, সাংবিধানিক সংকট চলছে,
ফেডারেল স্ট্রাকচারের যে সংকট চলছে, একমাত্র ভারতবর্ষের মানুষ এখন যাকে বিশ্বাস করেন, ভরসা রাখেন, যিনি সেই মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের নেত্রী, উনি আমাদেরকে আজকে এখানে প্রদেশ সভাপতি হিসাবে নিযুক্ত দিয়েছেন এবং আমাদের সঙ্গে আমাদের কমিটির বিভিন্ন পদাধিকারী। আমি শুরুতেই আমাদের নেত্রীকে অসংখ্য ধন্যবাদ ত্রিপুরার মানুষের পক্ষে, ত্রিপুরার প্রদেশ তৃণমূল কংগ্রেসের পক্ষে জানাচ্ছি। পাশাপাশি যিনি শুরুতেই এই ত্রিপুরা রাজ্যে তৃণমূল কংগ্রেস শুরু করেছিলেন 2রা আগস্ট, যেদিন ত্রিপুরা সুন্দরী মায়ের আশীর্বাদ নিয়ে ত্রিপুরায় তৃণমূল কংগ্রেসকে শক্তিশালী করতে, সেই দিন আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, উনি, এবং আপনারা জানেন উনি আক্রান্ত হয়েছিলেন সেই দিন মায়ের আশীর্বাদ নিতে গিয়ে, ত্রিপুরাবাসীর মঙ্গলার্থে উনি মায়ের বাড়িতে যাচ্ছিলেন উদয়পুরে। উনি প্রতিটা মুহূর্তে, সেই 2রা অক্টোবর ওনার প্রথম আসা, তারপরে উনি 5বার এসছেন এবং প্রতিদিন আমাদের প্রত্যেক দিনকার যে সমস্যা এই পশ্চিমবাংলার বুকে, এখান থেকে বিভিন্নভাবে আমাদের কাউকে চিকিৎসার জন্য পাঠাতে হয়, বিভিন্ন কিছুতে উনি প্রতিনিয়ত ত্রিপুরায় যোগাযোগ রাখছেন। ত্রিপুরায় বিশেষভাবে কিভাবে সংগঠনকে শক্তিশালী করা যায়, তৃণমূলকে প্রতিষ্ঠা করা যায় এবং ত্রিপুরার মানুষকে মুক্ত করা যায়, এই সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আমরা প্রদেশ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এবং ত্রিপুরা রাজ্যের অগণিত মানুষের পক্ষ থেকে আমরা অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। আমি, রাজীবদা বলেছেন, বিশেষ বলার নেই, এমন একটা মুহূর্তে, আপনারা জানেন খুব সন্ধিক্ষণে, মানে কাছাকাছি চলে এসছি আমরা বিধানসভা নির্বাচন। অনেকে বলে যে সময় মতো বা সেইভাবে নাকি আমাদের কেন্দ্রীয় নেতৃত্বরা অনেক সমালোচনাও করেন এখানে, আজকের দিন আমি সেগুলো তুলতে চাই না। শুধু একটা কথা জেনে যান, প্রতিদিন প্রতিটা মুহূর্তে আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের সঙ্গে যোগাযোগ রেখেছেন আজকে তৃণমূলকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য, প্রত্যেকটা সুবিধা অসুবিধা। এমনকি আমাদের যিনি ইনচার্জ রাজীব বন্দ্যোপাধ্যায়, উনিও যোগাযোগ রেখেছেন। রাজ্যে একটা অগণতান্ত্রিক স্বৈরাচারী সরকার চলছে, গণতন্ত্র বলে কিছু নেই। মানুষ, আপনারা জানেন যে আমরা প্রত্যন্ততম রাজ্য, আমাদের রাজ্যে বড় শিল্প নেই, কারখানা নেই, সুযোগ নেই, কর্মচারী নির্ভরশীল অর্থনীতি। সেখানে বেশি পরিমাণ বেকার যুবককে কি করে নিয়োগ করা যায়, আর এই সরকার আসার পরে সমস্ত নিয়োগ প্রক্রিয়া বন্ধ করে দিয়ে নিয়োগের নামে মানুষকে প্রতারণা করা হচ্ছে, মিথ্যে প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে বেকারদের। আমরা এমন একটা সরকার চাই, যে সরকার রাজধর্ম পালন করবে, যে সরকার বিশেষ করে গ্রাম পাহাড়ের গরিব খেটে খাওয়া মানুষের দিকে বিবেচনা করে, তাদের কথা চিন্তা করে কাজ করবে। কিন্তু এখানে সরকার শুধু একটা দুর্নীতিগ্রস্ত সরকার, শুধু দুর্নীতিকেই প্রাধান্য দেওয়া হয়েছে আর দুর্নীতিবাজদেরই প্রাধান্য দেওয়া হয়েছে এই রাজ্যে। এই রাজ্যের সাধারণ মানুষের কোনো কথা বলার সুযোগ নেই, ন্যূনতম গণতান্ত্রিক অধিকারটুকু নেই। এই রাজ্যে সবাই আক্রান্ত, মিডিয়া আক্রান্ত, আপনারা বড় বড় সংবাদপত্র ভবনগুলো পর্যন্ত আক্রান্ত হচ্ছে। সাধারণ যারা, বিশেষ করে মফস্বলে যেসব সাংবাদিকরা আছেন, ওরা সঠিকভাবে কাজ করতে পারে না। প্রতিনিয়ত প্রত্যেক দিন পত্রিকা খুললেই কোনো না কোনো একজন সাংবাদিক আক্রান্ত হচ্ছেন, না হয় পুলিশ দ্বারা নির্যাতিত হচ্ছেন। বিশেষ করে এই গণতন্ত্রের এই চতুর্থ স্তম্ভটাকে ওরা টার্গেট করে প্রতিনিয়ত এই আক্রমণ চালিয়ে যাচ্ছে। বিরোধী রাজনৈতিক দলের এমন কোনো নেতা নেই, কর্মী নেই যিনি আক্রান্ত হননি। প্রতিনিয়ত এমন একটা স্বৈরাচারী সরকার আমরা ভূভারতে স্বাধীনতার পর আর দেখিনি। এই রাজ্যের মানুষ এখন সুশাসন চাইছে, শান্তি চাইছে, রাজ্যের উন্নয়ন চাইছে। মানুষ এখানে কোনোভাবেই আর এই সরকারটাকে, ভারতীয় জনতা পার্টির সরকারটাকে চাইছে না। এই সংকটময় মুহূর্তে আমাদের নেত্রী আমাদেরকে দায়িত্ব দিয়েছেন, আমাদের যুব আইকন অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদেরকে দায়িত্ব দিয়েছেন। আমরা চেষ্টা করব এই রাজ্যের মানুষকে যাতে তার অধিকার, তার অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক স্বাধীনতাটুকু নিয়ে এখানে বাঁচতে পারে। মানুষ বাঁচতে চাইছে, আমরা প্রতিশ্রুতিবদ্ধ। তৃণমূল কংগ্রেস হৃদয় থেকে, অন্তর থেকে এই রাজ্যের মানুষের মঙ্গল চাইছে। আমাদের নেত্রী
বারবার ত্রিপুরার কথা উল্লেখ করেছেন পশ্চিমবাংলায়, বারবার রাজীব দার মতো লোকদের পাঠিয়েছেন। আপনারা জানেন না কতবার রাজীব দা এসছেন, সবার অন্তরালে এসছেন, সাংগঠনিক কাজ করছেন, ঘুরেছেন, প্রত্যেক দিন কেউ না কেউ আসছেন, যোগাযোগ রাখছেন, অথচ বিভিন্নভাবে তার অপব্যাখ্যা করা হচ্ছে যে পশ্চিমবঙ্গ থেকে খোঁজ নেওয়া হচ্ছে না, প্রতিদিন খবর নেওয়া হচ্ছে। যাই হোক, আমাদের উপর যে দায়িত্ব করেছে আমরা মনে করি শুধু একটা রাজনীতি করার জন্য নয়, আজকের দিনে দাঁড়িয়ে যে ধরনের মানুষ যে অবস্থায় আছে, মানুষকে বাকরুদ্ধ করে রাখা হয়েছে, মনে হয় একটা জগদ্দল পাথর বুকের উপর চেপে বসে আছে। এই জগদ্দল পাথরটাকে উপড়ে ফেলে দিয়ে মানুষ যাতে শ্বাস প্রশ্বাস নিতে পারে, আবার যাতে সেই দিনগুলো আমরা ফিরে পেতে পারি। ত্রিপুরা ছিল শান্তির স্বর্গরাজ্য ত্রিপুরা। তৃণমূল কংগ্রেস আজকে প্রতিশ্রুতিবদ্ধ আপনাদের প্রত্যেকের অধিকার, আপনাদের প্রত্যেকটা মানুষের স্ব ক্ষেত্রে যাতে স্বাধীনভাবে কাজ করতে পারে, যেই আতঙ্ক এবং ভয়ের পরিবেশ সেটাকে কাটিয়ে তুলে আমরা একটা আগামী দিনে যাতে সুন্দর সুশাসন এবং সেই সরকারটা যেন রাজধর্ম পালন করতে পারে, সেই সরকারটা হবে তৃণমূল কংগ্রেসের। এটা আমাদের বিশ্বাস। আজকের দিনে সবাইকে আবারও আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা এবং নমস্কার জানাচ্ছি। ধন্যবাদ আমাদের সভাপতি শুভভূমিকে। আমি কয়েকজনকে একটু ডেকে নেবো, ডেকে নিয়ে তাদের উত্তরই আমি পড়িয়ে দেবো। আমাদের এখানে কোয়েশ্চেনটা একটু পরে করুন, 2 মিনিট। কয়েকজন আছে এখানে, সবাইকে ডাকা হয়নি। হ্যাঁ, আমাদের কোর কমিটির মেম্বার যাদের ডেকেছি তার মধ্যে কয়েকজন আসতে পারেনি, কয়েকজন অসুস্থ আছেন, বাইরে রয়েছেন। যারা এসেছেন তার মধ্যে আমি মামুন খানকে ডেকে পাঠাচ্ছি। মামুন খানকে উত্তরে পড়িয়ে সংবর্ধনা জানাবে। সবাই চলে আসুন, সবার নাম করে দেন, ঠিক আছে। মামুন খান আসুন, কোর কমিটির মেম্বার। আগে পড়িয়ে দিন, আমি বলে দিচ্ছি পরপর। এরপরে আমাদের এখানে এসে উপস্থিত হয়েছেন প্রকাশ চন্দ্র দাস, ভাইস প্রেসিডেন্ট। কে কে এসছে দেখো তো, আমাদের ভাইস প্রেসিডেন্ট প্রকাশ চন্দ্র দাস, ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ ইদ্রিস মিয়া, ভাইস প্রেসিডেন্ট ত্রিদীপ দত্ত, ভাইস প্রেসিডেন্ট আব্দুল রাকিব খান, ভাইস প্রেসিডেন্ট তাপস কিসা, ভাইস প্রেসিডেন্ট কৃষ্ণধর নাথ, ভাইস প্রেসিডেন্ট কল্পমোহন ত্রিপুরা, ভাইস প্রেসিডেন্ট পীযুষ কান্তি দেব রায় এবং জেনারেল সেক্রেটারি তাপস রায়, নির্মল কান্তি দাস, বাপ্টু চক্রবর্তী, রবি চৌধুরী, তপন দত্ত। এবার হচ্ছে এরপর একদম ফ্রন্টালে আমাদের মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী পান্না দে, চলে আসুন, এবং শান্তনু, যুব তৃণমূল সভাপতি শান্তনু সাহা। এরপরে হচ্ছে আমাদের এসটি সেলের চেয়ারম্যান মলিন জমাতিয়া, এসসি সেলের চেয়ারম্যান সঞ্জয় কুমার দাস। আপনাদের সবাইকে অনুরোধ করা হচ্ছে যারা যারা আছেন চলে আসুন। সুবল সবাইকে উত্তরটা করে মাহমুদ দেখতে কৃষ্ণধন্দা তো ছিল, কৃষ্ণধন্দা একটু আপনি তাড়াতাড়ি পড়ুন, ওদের কিছু কোয়েশ্চেন আছে। আমাদের সবচেয়ে প্রবীণ আমাদের অভিভাবক সঞ্জয় দাস আর এই মলিন জমা সবাই থাকেন, ডানে বামে থাকেন, একটা ফটো সেশন দাঁড়িয়ে থাকে। রবিবাবু তারপর আচ্ছা আচ্ছা একসঙ্গে সবাই নিয়ে একটা গ্রুপ ছবি নিব। পান্নাদি পাইনি, কারণ আমি পড়ে দিচ্ছি। তারপর ঠিক আছে। চলে আসুন, একদিকে একটু কয়েকজন আয় করেন আপনারা, ওইদিকে আয় করেন কয়েকজন, সবাই দাদা চেয়ারগুলো আমরা পিছনে
সবাই আগে পিছিয়ে করে লান, পিছনে পিছনে গ্যাপে গ্যাপে আয় করেন, নাহলে একদম সাইডে গেলে আয় করেন। আমরা পেছনে আয় করেন, আমরা পেছনে আয় করেন। আয়ের সঞ্চয় আমাদের পেছনে আইলে না 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 সবাই আপনার সিনিয়র মানুষ। ঠিক আছে, হয়েছে। ঠিক আছে, একটু স্যার আপনার আমার ছেলে প্রশ্ন করছে দাদা যায় না, আমরা যায় না, এখানেই থাকো। আচ্ছা, তুমি এখানে এখন ধরো তারিখে মিটিং, তারপর হ্যাঁ এত নাম কি করে পড়বো? সবই তো আমরা দিয়ে দিতে আছি। আমি প্রথমে বলি যে স্টেট প্রেসিডেন্ট হচ্ছেন সুবল ভৌমিক, কোর কমিটির মেম্বার হচ্ছেন সুস্মিতা দেব, কোর কমিটির মেম্বার হচ্ছেন আশিস দাস, ভৃগুরাম রিয়াং, আশিস লাল সিং, মামুন খান। স্টেট ভাইস প্রেসিডেন্ট হচ্ছেন প্রকাশ চন্দ্র দাস, ইদ্রিস মিয়া সাহেব, ত্রিদীপ দত্ত, আব্দুল বশির খান, তাপস খিসা, কৃষ্ণধর নাথ, কল্পমোহন ত্রিপুরা, পীযুষ কান্তি দেবরায়। জেনারেল সেক্রেটারি আছেন তাপস রায়, নির্মল কান্তি দাস, বাপু চক্রবর্তী, রবি চৌধুরী, তপন দত্ত। এরপরে সেক্রেটারি রয়েছেন 14 জন, জয়েন্ট সেক্রেটারি রয়েছেন 7 জন, আর এক্সিকিউটিভ মেম্বার রয়েছেন আমাদের 72 জন। আর ফ্রন্টাল ইউথের স্টেট প্রেসিডেন্ট হচ্ছেন শান্তনু সাহা, ভাইস প্রেসিডেন্ট নীলকমল সাহা, ভাই অনির্বাণ সরকার, দীপান্বিতা চক্রবর্তী, রাকেশ দাস, উত্তম কলুই। মহিলার ফ্রন্টালের স্টেট প্রেসিডেন্ট পান্না দেব, ভাইস প্রেসিডেন্ট শম্পা দাস, সঙ্গীতা ব্যানার্জি, দীপ্তি হালাম, অনিতা দাস, আলপনা দেববর্মা, অর্চনা কর। এসসি সেলের প্রেসিডেন্ট হচ্ছেন সঞ্জয় কুমার দাস, ভাইস প্রেসিডেন্ট দুলাল সরকার। এসটি সেলের স্টেট প্রেসিডেন্ট হচ্ছেন মলিক জামাতিয়া, ভাইস প্রেসিডেন্ট বিনয় রিয়াং, ললিত মোহন চাকমা। আপাতত এইটা আমরা 1 তারিখে মিটিং করব, তারপরে আমরা পরে যখন ডিস্ট্রিক্ট যাব, যখন যা হবে আমরা সেই কমিটিগুলোকে ঘোষণা করে দেবো। এবার বলুন, কারো কিছু প্রশ্ন ছিল? বলছিলাম যে রাজীববাবু, আপনি এর আগে গত বছর যখন বলা হয়েছিল রাজ্য কমিটি কয়েক মাসের মধ্যেই পূর্ণাঙ্গ রাজ্য কমিটি গঠিত হবে, সেটাতে প্রায় মানে 8-9 মাস লেগে গেল। এখন ডিস্ট্রিক্ট কমিটি, ব্লক কমিটি গুলো কবে মধ্যে হবে? 1, 2 ত্রিপুরাতে যদি উপনির্বাচন হয় আপনারা কতটুকু তৈরি? আমি প্রথম প্রশ্নের আপনার উত্তর দিই যে আমি জানি না 8-9 মাস কি করে হলো আপনি বললেন। আমরা এখানে আমাদের যে সর্বভারতীয় সাধারণ সম্পাদক মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনি নিজে এখানে মিটিং করেছিলেন এবং তখন তিনি বলেছিলেন যে আমরা ফেব্রুয়ারি মার্চের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি দিয়ে দেবো। সেই মার্চের জায়গায় হয়তো এটা বলতে পারেন যে আমাদের এপ্রিলের শেষ দিকে হলো, হয়তো 1-1.5 মাস দেরি হলো। এবং এটাও তো জানেন যে একটা সংগঠন যখন তার স্টেট কমিটি তৈরি করে তখন নিশ্চিতভাবে সবকিছু বিবেচনা করে করতে হয় এবং ন্যাচারালি বিভিন্ন জায়গায় বিভিন্ন স্তরে আলোচনা করে সংগঠনের জাল বিস্তার করার জন্য কি করলে ভালো সেই দিক চিন্তা ভাবনা করে হয়তো একটু দেরি হয়ে গেছে সামান্য, কিন্তু ঠিক আছে। আমরা আজকে স্টেট কমিটি ঘোষণা করেছি, কিছুদিনের মধ্যে পার্টি অফিসে হয়ে যাবে। এবং আপনারা দেখুন যেভাবে তৃণমূল কংগ্রেস সংগঠন তৈরি করবে, আমরা কোনো গুন্ডা বাহিনী নয়, আমরা মানুষের সাহায্যে তৃণমূল কংগ্রেসের আমাদের নিজেদের
যারা কর্মী আছে তাদের বাহিনী আমরা তৈরি করব। আর দ্বিতীয়, আপনারা বললেন যে যদি উপনির্বাচন হয়, আমরা আপনাদের জানিয়ে রাখি উপনির্বাচনের জন্য তৃণমূল কংগ্রেস পুরোপুরি প্রস্তুত। যে কোনো দিন নির্বাচন ঘোষণা হলে তৃণমূল কংগ্রেস ঠিক যেভাবে বিগত দিনে এত অত্যাচার, এত সন্ত্রাস, এত রিগিং দেখেছেন, তারপরে এই অত্যাচার সন্ত্রাসকে উপেক্ষা করে যেভাবে বিগত দিনেও আমরা পৌর নির্বাচনে আমরা অংশীদার হয়েছিলাম, অংশীদারিত্ব করেছিলাম, ঠিক সেইভাবে আগামী উপনির্বাচনে আমরা এখানে আমাদের প্রার্থী দেবো, আমরা নির্বাচনে লড়াই করব। কারণ আমরা গণতন্ত্রে বিশ্বাস করি, আমরা গণতন্ত্রের নির্বাচনকে আমরা সম্মান জানি সবসময়। আরেকটা প্রশ্ন হচ্ছে যে পৌরসভা নির্বাচনের সময় আমরা দেখলাম যে আমবাসাতে আপনাদের শুধুমাত্র একজন কাউন্সিলর নির্বাচিত হয়েছিলেন, তো সেটাতে বোঝা যায় যে হয়তো মানুষ বিশ্বাস করেছিলেন, কিন্তু সেই কাউন্সিলরকে আপনারা ধরে রাখতে পারেন, সেই বিষয়গুলো। শুনুন, আপনারাও জানেন, আমি একটু আগেও বলেছি যে ত্রিপুরায় যে কি অবস্থা চলছে সেটা আপনারাও দেখতে পাচ্ছেন, হয়তো কেউ স্বীকার করতে পারছেন, কেউ পারছেন না। আমি তো অবাক হয়ে গেছি, একটা সামান্য পৌর প্রতিনিধিকে জয়েন করার জন্য স্বয়ং মুখ্যমন্ত্রী তার সাথে মিটিং করে। আমার মনে হয় এই উত্তরটাই আপনাদের কাছে যথেষ্ট। আমি কি বলতে চাইছি, মানে তাকে যত রকম ধমকানো, চমকানো, ভয় দেখানো, তার বাড়ির যে একমাত্র আয়ের সূত্র সেটা বন্ধ হয়ে যাবে, একে আমরা জানি না। এবং সেও যে কেন জয়েন করেছে আর তার সাথে কিভাবে আমাদেরও যোগাযোগ আছে সেটা পরেই বুঝতে পারবেন। কিন্তু আমি অবাক হয়ে যাচ্ছি যে একজন প্রতিনিধির জয়েনের জন্য যেখানে একজন রাজ্যের মুখ্যমন্ত্রীকে এগিয়ে আসতে হয়, এর থেকে আর বড় উত্তর বা কি দেবো, প্রশ্নই বা আপনারা এবার কি করবেন, আপনারা সবাই জানেন কোনটা ঠিক কোনটা বেঠিক। রাজীব দা, শুধু এটাই নয়, আমরা কিছুদিন আগে আশিস দাস যে বিধায়ক বিজেপি থেকে আপনাদের দলে এসেছিলেন, তিনি সামাজিক মাধ্যমে একটা ক্ষোভ উঠিয়েছিলেন যে রাজ্যের যারা নেতৃত্বরা তারা বিশ্বাসঘাতক, তাদেরকে মানুষ চেনে, তাদের নেতৃত্বে রাজ্যে কোনোদিন পরিবর্তন আর হতে পারবে না, তৃণমূলের রাজ্য নেতৃত্ব। আমি জানি না, সোশ্যাল মিডিয়ায় তিনি পোস্ট করেছিলেন, যেটা হয়তো নিশ্চিতভাবে করেছেন, আপনারা জানেন। তো কি জন্য ওনার ক্ষোভ আমি জানি না, তিনি নিজের থেকে স্বেচ্ছায় তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছিলেন, আপনারাও জানেন। এবং এখানে 31 তারিখ তিনি জয়েন করেছিলেন। হয়তো কোথাও কোনো রাজ্য নেতৃত্বের উপরে তার ক্ষোভ থাকতেই পারে। বিগত দিনে আমি এবং আমাদের কোর কমিটির সদস্যা সুস্মিতা দেব, আমরা ওনার সাথে কথাও বলেছি, আমি আজকেও কথা বলি, ঠিক আছে, প্রয়োজন হলে ওনার সাথে নিশ্চিতভাবে কথা বলব। মানে শুধু একটা নাম মনে হলো কেন? আপনারা এতগুলো নাম রয়েছে, বাকিগুলো বললেন না কেন? কোর কমিটিতে সুস্মিতা দেব আসেনি, তাহলে ওনারা কি ক্ষোভের বই প্রকাশ করবেন? শুনুন, আমরা প্রত্যেকের সাথে যোগাযোগ করেছি, সবাই ব্যস্ত। যেমন আমি পরপর বলছি, যেমন মানে আমি যাদের কোর কমিটির মেম্বারদের ডাকা হয়েছিল, একজন যেমন অসুস্থ আছে, তিনি নিজেই আমায় বলেছেন যে 6 তারিখ অবধি তিনি থাকতে পারবেন না। আমাদের সুস্মিতাদির একটা সমস্যা আছে পারিবারিক, সেই কারণে উনি আসতে পারেননি। আশিস দাসের আমি একটু আগেও কথা বলেছি, হ্যাঁ, তিনি আজকে মানে এখানে জাস্ট টোকেন আমরা আজকে কিন্তু ডেকেছি, আসতে পারেনি বলে অন্য কোনো কারণে আগামী দিনে নিশ্চিতভাবে সবাইকে দেখতে পাবে। আরেকটা প্রশ্ন হচ্ছে যে নির্বাচনের তো আর সেখানে 10 থেকে 11 মাস বাকি, তো এখন চেহারা আপনারা কাকে বাছাই করবেন? সেটা কি সুবল বাবুর নেতৃত্বেই চলবে, তৃণমূল কংগ্রেস? শুনুন, এইভাবে চেহারা নির্বাচন করে তো বিজেপিও নির্বাচনে লড়েনি। বিগত দিনে কি কোনো চেহারা নির্বাচন করে বিজেপি এখানে নির্বাচনে লড়েছিল? তখন তো কেউ অনেকে জানতেনই না কেউ মুখ্যমন্ত্রী হবেন বা কে কি হবে। তৃণমূল কংগ্রেসও কোথাও চেহারা নির্বাচন করে লড়ে না। সুতরাং তৃণমূল কংগ্রেসে জেনে রাখুন, আমাদের একজন সর্বময় নেত্রী, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা মনে করি তার একজন দূত, আমরা তার প্রতিনিধি, তার একজন কর্মী। সুতরাং এখানে জেনে রাখবেন, আমি দায়িত্ব নিয়ে বলতে পারি যে আগামী দিনে এখানে নির্বাচন পরিচালনা করবেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের সুযোগ্য নেতৃত্ব অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনিও পরিচালনা করবেন। এবং আগামী দিনে জানবেন, এখানে তৃণমূল কংগ্রেসের কে প্রার্থী সেটা বড় কথা না, তৃণমূল কংগ্রেসে কে কোথায় প্রার্থী বড় কথা না, এখানে একজন, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি চাইছেন ত্রিপুরার মানুষকে উন্নয়নের ছোঁয়া দিতে, যেভাবে বাংলা পাচ্ছে। আপনারা ভাবুন তো, আজকে বিপ্লব দেবের সরকার, আজকে উনি দিল্লিকে খুশি করার জন্য, তার প্রভুদের খুশি করার জন্য আজকে হিন্দি ভাষাকে জোর করে চাপিয়ে দিতে চাইছেন। আজকে ত্রিপুরার মানুষদের কি অবস্থা হচ্ছে, অথচ এইখানকার যে স্বীকৃত যে ভাষাগুলো, সেই ভাষাগুলো আজকে অবহেলিত, উপেক্ষিত। পানীয় জল, রাস্তা, আমি তো বললাম, সব দিক থেকে
একটা কি অবস্থা চলছে। সুতরাং এখানে কে কোথায় মুখ বড় কথা নয়, এখানে একটাই নেত্রী, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়, একটাই মুখ, তার নাম মমতা ব্যানার্জি। রাজীববাবু, তাহলে আপনি বলছিলেন যে সর্বময় মন্ত্রী আপনাদের মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচন পরিচালনা করবেন ত্রিপুরা এসে, তার জন্য তো আসতে হবে। একটা খবর শোনা গেছে যে আপনাদের যে দলীয় কার্যালয় এখানে হবে তার উদ্ঘাটন করবেন স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায় ত্রিপুরা এসে, কতটুকু সত্যতা রয়েছে? সেটা দেখবেন নিশ্চিত, ধীরে ধীরে দেখিয়ে হতে হয়। এখনই যদি সবটা বলে দিই তাহলে তো নিশ্চিতভাবে আপনাদেরও আর সেই উৎকণ্ঠাটা থাকবে না। উৎকণ্ঠাটা থাক, দেখুন। তবে এটুকু ঠিক যে মমতা বন্দ্যোপাধ্যায় খুব শীঘ্রই ত্রিপুরা আসবে। যেটা পুরো নির্বাচনের আগে কংগ্রেস দুর্বল ছিল এ রাজ্যে, এখন অনেকটা কংগ্রেস ঘুরে দাঁড়াতে শুরু করেছে। মানে কোথাও কি জোট কিংবা কংগ্রেসের ভোট ভাগাভাগি, বিরোধী ভোট ভাগাভাগি এইসব একটা হচ্ছে, মানে কি বলবেন এই জায়গায়? তৃণমূল কংগ্রেস নিজের পায়ে দাঁড়িয়ে চারিদিকে লড়াই করেছে। আপনারা বিগত দিনে দেখেছেন, বাংলার বুকে তো বটে, অন্যান্য রাজ্য আমরা নিজের পায়ে দাঁড়িয়ে নিজেরাই আমরা অত্যন্ত শক্তিশালী। আপাতত কোথাও কোনো জোটের কোনো প্রশ্ন নেই, সেরকম জোটের কোথাও কোনো আহ্বানও নেই। আর আমরাও কোথাও উপযাচক হয়ে গিয়ে কারোর সাথে জোট করবো বলছিও না, কারণ আমরা মনে করি তৃণমূল কংগ্রেস এখানে প্রাইমারি অপোজিশনের ভূমিকা পালন করছে। তৃণমূল কংগ্রেস বিগত দিনেও আপনারা দেখেছেন কোথাও 27, কোথাও 24, কোথাও 21% ভোট পেয়েছে। সুতরাং অ্যাভারেজ যদি করি, এখানে আমরা এখন প্রাইমারি অপোজিশনের ভূমিকা অর্থাৎ প্রধান বিরোধী দলের ভূমিকায় রয়েছি। আমরা আমাদের সংগঠনকে বিস্তার করছি, আমরা আমাদের সাংগঠনিক পরিকাঠামো বিস্তার করে আমাদের মনে হয় এখানে মমতা ব্যানার্জি একাই যথেষ্ট। রাজীববাবু, আমার একটা কোশ্চেন ছিল। পাহাড় তো এখন মহারাজার হাতে, আস্তে আস্তে সমুদ্রেও মহারাজা তার প্রভাব বিস্তার করছে, সেটা নিয়ে আপনারা কি বলছেন? দেখুন, প্রত্যেক যে কোনো রাজনৈতিক দল বা যে কোনো সংগঠন তারা চাইবে তাদের নিজেদের মতো করে সংগঠনের জাল বিস্তার করতে, সংগঠন সাজাতে। আজকে তৃণমূল কংগ্রেস সমতল থেকে পাহাড়ে সব জায়গায় আমরাও যাব, আমরাও আমাদের মতো করে সংগঠন সাজাবো। সুতরাং এক একজনের নিজেদের দৃষ্টিভঙ্গি দিয়ে তাদের সংগঠন চালান, তাদের তার রাজনৈতিক বিভিন্ন কর্মকাণ্ড করে থাকে। তিনিও বলছেন গণতন্ত্রে তো এটাই সব থেকে বড় কথা, সবাই তার সবার মতো কাজ করবে, কেউ কোথাও বাধা দেওয়ার দরকার নেই। এখানেই একমাত্র রাজ্য যেখানে তৃণমূল কংগ্রেসকে প্রত্যেক পদে পদে বাধা দেওয়া হয়। আমরা আমাদের মতো সংগঠন করবো, তারপরে দেখা যাবে। ধন্যবাদ। আর মনে হয় কথা কিছু নেই। থ্যাংক ইউ সবাইকে। অনেক